আমি এলাকায় নির্বাচন করতে গিয়ে বাড়ি বাড়ি গেছি। এই যে আমার এক ছাত্র হেডমাস্টার ছিল স্কুলের, তাই না, ওই বসেছে, হ্যাঁ ভোলানাথ বদেশ্বরী হেডমাস্টার ছিলেন আপনি, মনে আছে? তুমি তো আমার চেয়ে বুড়া হয়ে গেছো দেখতেছি আমি, ঠিক কিনা? তারা মুয়া বুড়া হয়েছে, ওরা আমার ছাত্রগুলো যদি বুড়া হয়ে যায় কেন করে চলবে বলেন? বসো, রিটায়ার করছো নাকি? রিটায়ার করছো? আচ্ছা। এই স্কুলটা যখন শুরু করে তখন সে এখানে, তখন আমি তার সঙ্গে পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করছি। আমি অনেককে চিনি, মুখে চিনি, দাঁড়ে ওই যে আমার ভাইরা সব সামনে বসে আছে, সব বিএনপির একটা সৈনিক আমার ভাইরা, অনেকে আপনারা স্কুলের মাস্টার ছিলেন, বিভিন্নভাবে সকলে সব পরিচয় হয়েছে। দীর্ঘকাল আমি আপনাদের এই এলাকাতে আসতে পারিনি। এই না যে আমি আমার নিজের কারণে আসি নাই, আমাকে আসিও দেয়নি, আসলে খালি পিটাছিল, ঠিক না? তো এখন আমরা একটা দম ফেরার সুযোগ পাইছি। মামলা আর মামলা আর মামলা, কত যে মামলা হয়েছে আমাদের লোকগুলোর বিরুদ্ধে, ঠিক কিনা? রাজাগা, বড়গা, সেনুয়া, রুইয়া, মামলা কম হয়েছে নাকি? তা আপনারা তো এই মামলা ফেস করছেন। আল্লাহ তাআলা তো আপনাদের আমাদের দিকে মুখের দিকে ঘুরে তাকাইছে নাকি উপরওয়ালা? আমরা তখনও বলছিলাম শেখ হাসিনাকে যে আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন, এত বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি উপরওয়ালা সহ্য করে না। উপরওয়ালা কখনো মানুষের অন্যায়, অত্যাচার, নির্যাতনকে সহ্য করে না, কখনোই কেউ পারে নাই, ঠিক না? এই অন্যায়, অত্যাচার, নির্যাতনকে বন্ধ করার জন্য যুগে যুগে আমাদের উপরওয়ালা আল্লাহ তাআলা হিন্দু ভাইদের ভগবান তার নবী পাঠিয়েছেন এবং অবতার, তাই না, অবতার পাঠিয়েছেন। আমাদের খুব পরিষ্কার কথা, আমরা এই 24 সালের জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন আমরা করেছি, ছেলেদেরকে সঙ্গে নিয়ে, ছেলেরা সামনে থেকেছে, 2000-এর মতো মানুষ প্রাণ দিয়েছে, গুলি করে মারছে। এরপরে আমরা একটা মুক্ত বাতাস, সবাই মিলে নিঃশ্বাস নিতে পারতেছি। এখন আর দৌড়ে পালাবা হয় না, এখন হাঁটো আসিবার আগে বারবার দেখিবা হয় না যে কাপ চা খামো তো ওই যে পুলিশ বসে আছে না কিনা, তুলে নিয়ে যাবে কিনা আমাকে, ঠিক না? এই ভয়টা আমাদের কাছে আর নাই। অথচ তখন রাত্রে আমি বাসায় থাকতে পারতাম না, পালায় বেড়াতাম, কেউ ধানের ক্ষেতের মধ্যে, কেউ গাছের আগালে, কেউ বন্ধুর বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে থাকতো। সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি। এখন আমাদের দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া, তাই না? আমার তো একটা এমপি লাগিবে না লাগিবে নি? চেয়ারম্যানটা লাগিবে না লাগিবে নি? লাগিবে না? কারণ আমরা আগে এমপি ইলেকশনটা করতে চাই। এমপি ইলেকশনটা করলে আমাদেরকে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে 300 মানুষ। ভাই প্লিজ, এত কথা কইলে কেন করে হবে? মুই কথা কইব না, তোমরা কথা কইবেন? যাই হোক, এখন এই যে পার্লামেন্টটা হবে, এটা জনগণের নির্বাচিত পার্লামেন্ট হবে। আমরা সেই কথাই বলতেছি যে আমরা একটা পার্লামেন্ট তৈরি করি, জনগণের একটা সরকার গঠন হোক। সেই জনগণের সরকার গঠন হলে তখন আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবো, তাই তো নাকি? আমরা কি চাইছিলাম? আমরা ভোট দিব, তাই না? ওটা হাসিনা হামাক দিবা দেয়নি। ওই একবার বিনা ভোটে সব হয়ে গেল 14 সালে, আর 18 সালে নির্বাচন করলাম, আগের রাতে সব নিয়ে চলে গেল, ঠিক না? মনে আছে? নিশি রাতে তোমরা কেউ ঠেকাবা পারেননি, চেষ্টা করছেন কোথাও কোথাও, তো পুলিশ এমন দাঙ্গাইছে কেউ দিবা পারেননি, ঠিক না? ঠিক করছো কিনা? এইটা হচ্ছে বাস্তবতা। তাই বন্ধুগণ, এখন এই নির্বাচনটাতে আমরা সবাই ভোট দিতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, যাদেরই বয়স 18 হয়েছে, আমরা ভোট দিতে চাই। ভোটটা কি? ভোটটা হচ্ছে আমার অধিকার, আমার রাইট। আমি যে এই দেশের একজন নাগরিক, সেই নাগরিক হিসেবে আমার প্রমাণ যে আমি ভোট দিব। আমরা বলি, সবাই বলে এই দেশের মালিক জনগণ,
তো জনগণ যে সে মালিক প্রমাণ হবে কাজ করে নে, প্রমাণ হবে ভোট দিয়ে যদি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারি তাহলেই সেটা আমার হবে অধিকার প্রতিষ্ঠা করা, ঠিক না? আমরা যে লোকটাকে পাঠাবো পার্লামেন্টে, ওই লোকটা যদি আমার দেশের কথা বলে, আমার মানুষের কথা বলে, হিন্দু মুসলমানদের সুসম্পর্কের কথা বলে, এলাকার রাস্তাঘাট ব্রিজ উন্নয়নের কথা বলে, মানুষের এই যে কৃষক ভাইদের এখন সারের কষ্ট হচ্ছে সেই সার, তারপরে আপনার বীজ, তারপরে পানি সেচ, এগুলোর দরকার, এগুলোর কথা বলে, এবং সেজন্য ধান পাট বিক্রি করে সবজি বিক্রি করে ন্যায্য মূল্য পায়, এই কথাগুলো যে বলবে পার্লামেন্টে, এরকম একটা লোক আমাদের চাই, ঠিক না? তো বন্ধুগণ, সেই ইলেকশনটা আমরা করতে চাচ্ছি, সেই ভোটটা করতে চাচ্ছি আমরা। বহুত দিন আমরা ভোট দিবা পারিনি, এবার ভোট দিব, ঠিক না? এখন এই ভোটকে কেন্দ্র করে কিছু কিছু দল, কয়েকটা দল, ওরা অনেক লেঠালি হচ্ছে। লেঠা তো বুঝেন, ঝামেলা কি কাজে বলে পিয়ার দিবা হবে এখন। পিয়ার বুঝেন না? না বলেন পিয়ার বুঝেন? পাবলিক রিপ্রেজেন্টেশন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব। বুঝেছেন কিছু? মুইবা বুঝিনি, বুঝে কইনু ম বুঝিনি না, বাংলাটা বুঝিম না ইংরেজিটা বুঝি না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। চেষ্টা শুধু না, রাস্তার মিছিল করেছে, 7টা-8টা দল একসাথে হয়েছে, হয় কয়ে আগত দিবা হবে, এগুলা নাহলে হবে নি। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তিতে আছেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন পিয়ার, আর ভোটে যদি না জিতেন তাহলে পিয়ার কোথেকে করবেন? জোর করে। আমরা জোর করেই করি বাঁচাতে, জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোনো ব্যবস্থা আমরা মানব না। এই দেশের মানুষ মানবে? আমরা বলছি গণভোট, আমরা চাচ্ছি গণভোট হবে। গণভোটটা কি হবে? গণভোটটা কিসের উপর গণভোট হবে? গণভোট যারা পুরানা লোক আছেন, রেফারেন্ডাম একবার হয়েছিল মনে আছে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় জিয়া রহমানের নির্বাচনের না ভোট হয়েছিল, যে তোমরা জিয়া রহমানকে চাও কি চাও না, হ্যাঁ অথবা না, হয়েছিল না? ওই বহুদিন আগে, আপনার প্রায় 40-45 বছর আগে, ঠিক তো? তার মধ্যে আর গণভোট বলতে কিছু আসে নাই, এরা গণভোট হবে। তা আমরা বললাম যে সমস্ত বিষয়গুলোতে 1 বছর ধরে কিন্তু তর্ক বিতর্ক করছে, একটা সংস্কার কমিটি করছিল না? যারা পড়াশোনা করেন, টেলিভিশন দেখেন, সব খবর রাখেন তো, সংস্কার কমিশন করছিল। ওই সংস্কার কমিশন থেকে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে, কয়েকটা বিষয়ে। আমরা বলছি সেই কয়েকটা বিষয়ে তোমরা সনদ তৈরি করো। আমরা স্বাক্ষরও করছি, সইও করছি, আমরা বিএনপি সই করছে, অন্যান্য দলগুলো সই করছে। আর হচ্ছে কি না শুধু ওইটা করলেই হবে নি, আরো অনেক জিনিস আছে যেটা করিবা হবে। তো এখন ধরেন আপনার সঙ্গে আমার একটা চুক্তি হলো, সেই চুক্তি আমি স্বাক্ষর করলাম, তো এখন আপনি যদি আবার আরেকটা জিনিস নিয়ে আসে, অথবা আমি আরেকটা জিনিস নিয়ে এসে ঢুকাই দিয়ে বলি এটাও করবে হবে, সেটা কি ঠিক হলো? ন্যায় হলো? সেটা ন্যায় হলো না, ওটা এক ধরনের প্রতারণাই হলো, তাই না? তা আমরা বলেছি যে ওইটা হবে না। যেগুলো একমত হয়েছে সবাই, এগুলাতে আমরা অবশ্যই একমত। ওইটা আইন করো, তো আমরা একমত। কিন্তু ওইটা তুমি এখনই বলো যে এটাও করতে হবে, তাহলে আমরা মানতে রাজি না। আমরা বলছি যে পার্লামেন্ট হোক, নির্বাচন হয়ে যাক, পার্লামেন্টে গিয়ে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, এমপিরা সিদ্ধান্ত নেবে যে কোনটা করা যায়, কোনটা করা যায় না, তাই না? এটাই ঠিক নাকি বেঠিক ভাই? ওইটার পক্ষে আপনারা আছেন তো? তাহলে গণভোট আমরা বলছি যে ঠিক আছে, ওইটা একদিনে হবে, নির্বাচনের দিন
যেদিন এমপি ইলেকশন হবে ওই দিনই গণভোটটাও হবে। দুইটা ব্যালট দিবে, একটা ব্যালট থাকিবে হ্যাঁ কি না, আরেকটা ব্যালট থাকিবে এমপি ইলেকশনের কি দানের শীষ না দাঁড়িপাল্লা না কি থাকিবে, তাই না? তো ওই একদিনে করলে তো আপনার খরচটাও কমে যায়। 2,500 টাকা 2,500 কোটি টাকা খরচ হয় আপনার একটা ইলেকশনে, এই ধরনের ইলেকশনে। তো এই 2,500 কোটি টাকা তো আপনি বাঁচাতে পারেন। তো একদিনের অসুবিধা কি? ওটা ওরা বলে না, ওরা জানো আমরা একদিনে আগতে চাচ্ছি, বা আমরা বলেছি যে না, নো কেস আমরা এটা মানতে রাজি নই। আমরা গণভোট যেদিন হবে, ইলেকশন যেদিন হবে, নির্বাচন যেদিন হবে, সেই দিনই কেন্দ্রে দুইটা ব্যালট থাকবে, একটা হ্যাঁ না আর একটা আপনার সংসদ সদস্য নির্বাচন করার জন্য। কি এটা ঠিক আছে না খারাপ করেছি আমরা? ঠিক করেছি তো আমরা নাকি? বন্ধুরা, আমি আপনার যে আমিও ঠিক বুঝি না ভাই, এটা বহ বুঝিবা পারো না। গণভোটটা ওরা করতে চাচ্ছে যে আমরা যে জিনিসগুলোতে একমত হলাম, যে বিষয়গুলোতে, যে ওই যে পার্লামেন্টের 2টা ঘর থাকিবে, বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কঠিন কঠিন শব্দ সব। হ্যাঁ, আপনার 2 চেম্বার হাউস, মানে একটা পার্লামেন্ট, একটা আমাদের পার্লামেন্ট আছে, ফের ওর উপরে একটা আপার হাউস থাকবে। এটা আছে ইন্ডিয়াতে, আছে আপনার ইংল্যান্ডে আছে, আমেরিকাতেও আছে, সিনেট এইসব আছে আর কি, বড় বড় দেশগুলোতে আছে। আমাদের এগুলো কোনো প্র্যাকটিস হয়নি আমাদের দেশে, তারপরে আমরা রাজি। তারপর বলতেছে যে পার্লামেন্টে যে প্রাইম মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী যে হবে, সে 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। আমার ভয় লাগেছে যে যদি একবার তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে 3বার 4বার প্রধানমন্ত্রী হবে। এই জন্য ওকে কোনো মতেই 2বারের বেশি হতে দেওয়া যাবে না। এটা ওইদিকে হাসিনাও 3বার 4বার হিসেবে তাকে আপনার অনেক ঝামেলা করে ফেলছে। এটা আমরা একমত হয়েছি যে ঠিক আছে বাবা, ওই 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, ঠিক আছে, একমত হয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা আমরা একমত, এটা সবচেয়ে বেশি দরকার। জজ সাহেবটা আর বিচারকটা যদি আপনার কোন দলের পক্ষে থাকে, তো ওটা দলের পক্ষেই চলে যাবে, তাই না? ন্যায় বিচার পাওয়া যাবে না। আমরা এই যে সাংবাদিক ভাইদেরকে তাদের স্বাধীনতা চাইছি, সংবাদপত্রের স্বাধীনতা। আমরা বলেছি যে সমান উন্নয়ন হতে হবে, একটা শ্রেণীর খুব বেশি উন্নয়ন আর একটা শ্রেণীর কম উন্নয়ন এটা হলে চলবে না, সমান অধিকার থাকতে হবে। এগুলোতে আমরা একমত। সেগুলো সব আপনি হ্যাঁ না দিয়ে দেন, আমার আপত্তি নাই। আমরা কথা বুঝাইতে পারছি ভাই? তো এখন বাকি জিনিসগুলো যেগুলোতে আমরা একমত না, সেগুলো তো আমার উপর চাপাই দিলে চলবে না। ওটা হ্যাঁ না দেওয়ারও দরকার নেই, ওটা পার্লামেন্টে গিয়ে আলোচনা হবে। তো এই জন্যই বিরোধগুলো এখানে হয়েছে। এখন এরা বিরোধ চাপায় রাখতেছে। বন্ধুগণ, আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই, আপনারা কিছু মনে করবেন না। একটা রাজনৈতিক দল যাকে এই দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায় নাই, ওরা সব সময় বেঠিক থাকিছে। ওই যখন এই দেশের সব মানুষ পাকিস্তান আন্দোলন করছে, তখন ওরা পাকিস্তানের বিরোধিতা করছে। আবার যখন 1971 সালে যুদ্ধ আমরা শুরু করলাম, আমরা সব এই এলাকার মানুষ সব ইন্ডিয়া চলে গেছিলেন, মনে আছে? বেশিরভাগ, কিছু মানুষ ছিলেন খুব কষ্টে ছিলেন, যারা ইন্ডিয়া গেছিলেন তারা কিন্তু ক্যাম্পের মধ্যে ছিলেন, কষ্ট করছেন। সে 1971 সাল থেকেও ওরা কিন্তু সমর্থন করে নাই, বরঞ্চ ওরা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। তো এই ধরনের যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে কখনো থাকে না, তাদেরকে কি আমরা সমর্থন করতে পারি? আমি শুধু এটুকু বলতে পারি ভাই, যে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি বলে কালুরঘাট কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। 9 মাস আমরা যুদ্ধ করছি। এই আমি এলাকার সঙ্গে খুব ভালো পরিচিত। আমাদের তৈমুর চেয়ারম্যান থেকে শুরু করে অনেকে এখানে আছে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল, ঠিক না? কিন্তু এই
দলটা তারা আজকে এটিকে অস্বীকার করতে চায়। এটা আমাদের হতে দিতে পারি না। আমরা আমাদের জন্মকে অস্বীকার করতে পারি না। জন্মের জন্য যে লড়াই করেছি তাকে আমরা কোনোদিনই অস্বীকার করতে পারি না বন্ধুগণ। আমরা 24কে যেমন অস্বীকার করতে পারবো না, জুলাইকে যেমন অস্বীকার করতে পারবো না, ঠিক একইভাবে 71কে আমরা অস্বীকার করতে পারবো না বন্ধুগণ। সেই জন্য আজকে আমরা এই ব্যাপারে অত্যন্ত ভূমিকা নিয়েছি, জোরালো ভূমিকা নিয়েছি যে আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। যেমন জুলাইয়ের কথা বলবো তেমন মুক্তিযুদ্ধের কথা বলবো। আমরা এই এলাকার মানুষ, ঠাকুরগাঁর মানুষ, আমরা বড় পিছায় আছি ভাই সারা দেশের তুলনায়। আমাদের বিশেষ করে ঠাকুরগাঁও অঞ্চল মানুষ, আমাদের কলকারখানা নাই, বড় ব্যবসা বাণিজ্য নাই, কৃষি আমাদের একমাত্র উপায়, তাই না? আপনারা এই এলাকাতে অনেক সবজি চাষ করেন এখন, ঠিক না? এই সবজিগুলো যে বাজারে পাঠাবেন, বিক্রি যে করবেন, তার জন্য সঠিক কোনো ব্যবস্থা নাই, ফলে দাম পায় না, ঠিক না? একটা সময় আসে যখন সবজিগুলো পচে যায়, এই একটা অবস্থা হয়, অর্থাৎ সেই সিস্টেম নাই। আমরা এই সিস্টেমটাকে উন্নত করবো ইনশাআল্লাহ। আমরা যদি গভর্নমেন্টে আসতে পারি তাহলে কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় সেটাকে আমরা নিশ্চিত করব। আরেকটা কাজ আমরা করবো, ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমরা ফার্মার কার্ড, প্রত্যেকটা কৃষকের হাতে আমরা একটা করে কার্ড তুলে দিতে চাই, এবং প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বাড়িতে আমরা একটা ফ্যামিলি কার্ড দিতে চাই, যা দিয়ে ওই কার্ড দিয়ে সে সমস্ত ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে। আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চাই, আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চাই। আমরা, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন 15 মাসে তিনি 1 কোটি মানুষের কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা করবেন। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এই যে ছোয়ালাইতে আছে, বেশিরভাগের কোনো কাম নাই। কাম না থাকলে সারা অন্যদিক আছে, ঠিক না? কেউ জুয়া খেলেছে, কেউ মাদক খাচ্ছে, ঠিক তো? এইটা আমাদেরকে বন্ধ করতে হবে। ওটাকে আমরা একটা বড় সমস্যা চিহ্নিত করে আমরা সেই পথে যেতে চাই। বন্ধুরা, মোট কথা বাংলাদেশে আমরা একটা শান্তির জায়গা তৈরি করতে চাই, অশান্তি না, ঘৃণা নয়। একজন আরেকজনকে ঘৃণা করব না, একটা ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে আমরা যেন ঘৃণা না করি। যে হিন্দু ভাই সে হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান ভাই মুসলমান ধর্ম পালন করবে, ইসলাম পালন করবে, বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম পালন করবে, খ্রিস্টান যে সে খ্রিস্ট ধর্ম পালন করবে। এটা তার স্বাধীনতা, এটা তার অধিকার। আসুন আমরা সেই অধিকারটাকে সুনিশ্চিত করি। আমরা বাংলাদেশকে সেইভাবে একটা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করি যেখানে আমার সন্তান সে যেন ভবিষ্যতে একটা ভালো দেশ পায়, সেই চেষ্টাটা আমরা করবো। বন্ধুগণ, আপনাদের এই এলাকার তো থানা হয়ে গেছে না? হ্যাঁ, এলাকা দাবি আপনাদের আছে রুইয়াত উপজেলা। তো আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা রুইয়াকে উপজেলা ঘোষণা করব এবং উপজেলা করব। আচ্ছা ঠিক আছে, কলেজ তো তুমি বানাচ্ছই, তুমি বানাবো আবার, ঠিক আছে? স্কুল বানাইছো, এখন কলেজ বানাবা। আমি চেয়ারম্যান কয় যে 3 ইউনিয়ন একটা কলেজ চাই। মুই কয় যে তুই তো একটা স্কুল বানাইছিস, যারা তুই একটা কলেজ বানা, মুই আছো তোর সাথে, ঠিক না? বন্ধুগণ, এগুলো সবকিছু, এগুলো আপনার মেডিকেল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, ইপিজেড বলেন, সবকিছু হবে একটা কারণে, যদি আপনারা এখানে ভবিষ্যতে ধানের শীষকে জয়ী করতে পারেন, তাহলেই সেগুলো হবে। কারণ আমরা পরীক্ষিত মানুষ, আমরা আপনাদের সাথে সবসময় থাকছি, আমরা কখনো পালাই যাই নাই। 15 বছর ধরে আমরা অন্যায়, অত্যাচার, নির্যাতন সহ্য করছি। আমার বিরুদ্ধে 111টার বেশি মামলা, 117টা মামলা, যে জাকির আছে আমার উকিল,
ও আবার আমার উকিল হয়, উকিল কিন্তু জাকির, চিনেন তোকে? উকিল, আপনাদের এলাকার উকিল, ঢাকায় প্র্যাকটিস করে, আমার কেসগুলো ও দেখে। তো এই 117টা মামলাগুলো কিরকম শুনলে অবাক হবেন। ওই নাকি আপনার ময়লা ফেলার যে পৌরসভার ট্রাক থাকে না, ওই ট্রাক পুরাই দিছু। মামলা হচ্ছে যে 28 অক্টোবর, গত 28 অক্টোবর আপনারা যে সবাই ঢাকায় গেছিলেন মনে আছে? সেই 28 অক্টোবরে আমি নাকি আপনার প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ করছি, 1 নম্বর। 2 নম্বর, আমি নাকি ওই দিন পুলিশ হত্যা করছি। ওই জন্য তার পরের দিন সকালবেলা আমার বাসায় প্রায় 100-150 পুলিশ, র্যাব, সোয়াত সব গিয়ে ঢুকে পড়লো। আমার স্ত্রী খুব সাহসী মহিলা, তিনি সামনে দাঁড়িয়ে বললেন, আপনারা কেন আসছেন? আমরা আলমগীর স্যারকে নিয়ে যেতে চাই। তাহলে বসেন, ওনাকে আমি বলি রেডি হবে সকালবেলা, উনি রেডি হবে, তারপরে আপনি তাদেরকে নিয়ে যান। তারপর আমিও আসলাম, আসার পর আমি বললাম যে ভাই এখনই যেতে হবে। তখন ওনারা বললেন, খুব ভদ্রভাবে ব্যবহার করছেন আমার সঙ্গে, বলে যে না স্যার আপনি রেডি হয়ে নেন, পালে গোসল করে নেন, নাস্তা একটু খেয়ে তারপরে আমরা যাব। এই আমাকে কিছুক্ষণ পর নিয়ে গেল, প্রথমে ডিবি অফিসে রাখলো, তারপরে সন্ধ্যার সময় পাঠালো আপনার কোর্টে, কোর্ট থেকে আমাকে চালান করলো কারাগারে, সেন্ট্রাল জেলে। সেই সেন্ট্রাল জেলে আমি 5 মাস। আপনারা অনেকে 1 মাস, 2 মাস, 3 মাস করে জেল কাটছেন আমি জানি, ঠিক না? জেল আমরা দেখছি, মজলুম আমরা হয়েছি, মার আমরা খেয়েছি, মামলা খেয়েছি, মাথাটা নত করি নাই ভাই। আমরা লড়াই করে গেছি, সংগ্রাম করে গেছি। সেই সংগ্রামটা একটা ন্যায়ের সংগ্রাম, আমার অধিকারের সংগ্রাম, আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 6 বছর 2 বছর কারাগারে, 2 বছর হাসপাতালে, আর 2 বছর বাড়িতে বন্দী হয়েছিলেন। অপরাধ কি? একটাই অপরাধ, যে উনি বলছেন যে গণতন্ত্রে ফেরত আসতে হবে, ভোট দিতে হবে। এই অপরাধটা ছিল, মিথ্যা মামলা করে তাকে এই সাজা দিয়েছিল। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমরা সেগুলো আবার পুনরায় মনে করতে চাই না, আমরা অতীত আনতে চাই না, আমরা ভবিষ্যৎকে সামনে নিয়ে যেতে চাই। শুধু একটা কথা মনে করে দিতে চাই বন্ধুগণ, আমরা আপনাদের সঙ্গে ছিলাম সব সময়, আছি, ছেড়ে কোনোদিন চলে যায়নি, ইনশাআল্লাহ আগামীতেও যাব না। আমার মা বোনেরা অনেক কষ্ট পাচ্ছেন, আমি আর বক্তব্য দীর্ঘ করব না। আমার মা বোনদের শুধু একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু এই দেশের অর্ধেক মানুষের সংখ্যার অর্ধেক, অর্ধেক তারই করিয়াছে নারী, অর্ধেক তার নর, ঠিক না? যে আপনার পিছিয়ে পড়ে থাকার কোনো কারণ নাই, সামনে আসতে হবে। আপনাদের এই সামনে আসার ব্যাপারে প্রথম কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, মহিলা অধিদপ্তর করেছিলেন। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছেন, তাই না? এই যে আমার রুইয়ার নেত্রী ওখানে বসে আছে, দারুণ নেত্রী, খুব ভালো নেত্রী, বসেন, খুব ভালো। আমাদের আমিন ভাইয়ের স্ত্রীও বসে আছে ওখানে, ভালো। সবাই খুব চমৎকার ভাবে কাজ করছেন। আমি অনুরোধ করব যে আপনারা আমাকে অতীতে সাহায্য করেছেন, এই এলাকা থেকে আমি অনেক ভোট পেয়েছি, ঠিক না? আরো বেশি এবার পাবো তো নাকি? কি মনে হয় বেশি পাবো? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভাই, আপনাদের সমস্যাগুলো সমাধান করার আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমাদের মা বোনদের চাকরির ব্যবস্থা করতে, আমরা চেষ্টা করব আমাদের বেকার ছেলেদের চাকরির সংস্থান করতে, আমরা কৃষকদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, আমরা রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করব। ইনশাআল্লাহ এই আমরা উন্নয়নের জন্য আমরা সেই সমস্ত কাজগুলো আপনাদের সঙ্গে করতে পারবো। তো আমি আপনাদের কাছে আবার জানতে চাইব যে আমাকে আমার শেষ নির্বাচন, এটা বয়স হয়ে গেছে, এখন তো আপনার আর আগের মতো সেই যৌবনের শক্তি নাই, তারপরেও আমি যতটা পারি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি। আসুন আমরা আগামী দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধভাবে, আমাকে আপনারা আরেকবার সুযোগ দেন যেন আমি আপনাদের সঙ্গে কাজ করতে পারি।
ঠিক আছে? তো ভোটটা কি মনে আছে? মার্কেটটা কি ভাই? হিন্দু মুসলমান বাঁধো জোট, হিন্দু মুসলমান বাঁধো জোট। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনাদের সরকার। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।